অনার্স চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমরা শিল্প অর্থনীতির দ্বিতীয় অধ্যায় অবজেক্টিভস অফ দ্য ফার্ম নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু মডেল নিয়ে আলোচনা করব। তাহলে চলো এক নজরে আমরা আমাদের পাঠের বিষয়গুলো জেনে নেই। আমাদের আজকের পাঠে যেসব বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে ফার্মের প্রবৃদ্ধির ধারণা, ডাউনির প্রবৃদ্ধি তত্ত্ব, প্যানরোজের প্রবৃদ্ধি তত্ত্ব, আরম্যাডিসের প্রবৃদ্ধি তত্ত্ব এবং সবশেষে ফার্মের বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে আন্তঃসম্পর্কের প্রকৃতি। তাহলে চলো আমরা এক এক করে আমাদের পাঠ্যের বিষয়গুলো আলোচনা করি। প্রথমে আসি আমরা ফার্মের প্রবৃদ্ধি ধারণা নিয়ে। আমরা কিন্তু আগের ক্লাসেও আমরা দেখেছিলাম ফার্মের প্রবৃদ্ধি কী, অর্থাৎ কোনো একটি ফার্ম তার কতিপয় উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য কতিপয় বাধার সাপেক্ষে যে লক্ষ্য বা উদ্দেশ্যটা অর্জন করতে পারে, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে ফার্ম যখন তার উৎপাদন বিক্রয় ক্ষমতা বাড়াতে সক্ষম হয়, তখনই বোঝা যায় যে সে ফার্মের প্রবৃদ্ধি হয়েছে। আর এই ফার্মের প্রবৃদ্ধি এবং বাধাগুলোর মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে কি কি বিষয় রয়েছে, যেমন রয়েছে পণ্যের দাম হ্রাস, উৎপাদন খরচ বৃদ্ধি, বিজ্ঞাপন ব্যয়ের উপস্থিতি, মূলধন বাজারের অনিশ্চয়তা। এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে যার কারণে ফার্মের প্রবৃদ্ধির পথে কিছু বাধা সৃষ্টি হয়। তারপরেও এইসব বাধা পেরিয়ে যেসব ফার্ম তার উৎপাদন, তার মুনাফা সর্বোচ্চ করতে পারে, সেই ফার্মগুলোকেই আমরা বলছি যে প্রবৃদ্ধি অর্জিত ফার্ম। আমরা একটা চিত্রের মাধ্যমেও সেই বিষয়টা ব্যাখ্যা করেছিলাম। আমরা দেখেছিলাম যে ভূমি অক্ষে আমরা দেখিয়েছিলাম বাজারে চলতি বিক্রয়ের হার এবং লম্ব অক্ষে আমরা দেখিয়েছিলাম প্রবৃদ্ধির হার। আমরা দেখেছি যে ফার্মের চলতি বিক্রয়ের সাথে সাথে, অর্থাৎ তার প্রবৃদ্ধি বাড়তে থাকে, একসময় বিক্রয় বাড়লে তার বিক্রয় আর বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে প্রবৃদ্ধির পরিমাণ কমে যায়। তাহলে আমরা দেখে নিলাম যে ফার্মের প্রবৃদ্ধি একসময় কিন্তু বাড়বে এবং বিক্রয় আয় যদি আমরা বাড়াতে চাই, অর্থাৎ বিক্রয় সর্বোচ্চ হলে কিন্তু ফার্মের প্রবৃদ্ধি সর্বোচ্চ নাও হতে পারে এবং ফার্মের প্রবৃদ্ধি সেক্ষেত্রে কমতে পারে। এখন আমরা চলে যাই, বিভিন্ন অর্থনীতিবিদ প্রবৃদ্ধির বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখি প্রথমেই ডাউনি প্রবৃদ্ধি সম্পর্কে কী তত্ত্ব দিয়েছেন। অধ্যাপক ডাউনি 1958 সালে তার দি কম্পিটিটিভ প্রসেস গ্রন্থে প্রবৃদ্ধি সম্পর্কে তার যে মতামত সেটা তুলে ধরেছেন। তার মতে প্রবৃদ্ধি অর্থনীতিতে যে তিনি যে তত্ত্ব দিয়েছেন সেটা প্রবৃদ্ধির তত্ত্ব নামে পরিচিত, কিন্তু আসলে তিনি সরাসরি ফার্মের প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেননি। তিনি ফার্মের দক্ষতা ধারণা ব্যবহার করে ফার্মের প্রবৃদ্ধি বিষয়টি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তার মতে ফার্মের দক্ষতা ও প্রযুক্তিগত প্রবৃদ্ধির হার বিকল্প বাজার কাঠামো ও ব্যবসায় পরিচালনার রীতিনীতি দ্বারা প্রভাবিত হয়। তিনি এটা ব্যাখ্যা করতে গিয়ে কিছু অনুমিত শর্ত দিয়েছেন। সেই শর্তগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ফার্ম, বলছেন উনি যে ফার্ম হলো পণ্য উৎপাদনে নিয়োজিত ক্ষুদ্র প্রযুক্তিগত একক। অর্থাৎ ফার্ম হচ্ছে একটি ক্ষুদ্র একক যারা পণ্য উৎপাদনে নিয়োজিত হয়। 2 হচ্ছে ফার্মের দক্ষতা শিল্পের গড় দক্ষতার চেয়ে বেশি হতে পারে, আবার কমও হতে পারে। যেহেতু আমরা জানি বিভিন্ন ফার্ম নিয়ে একটা শিল্প গঠিত এবং ফার্মের দক্ষতা এবং শিল্পের দক্ষতা সমান হবে যে এমন কোনো কথা নেই। ফার্ম সমজাতীয় বাজার কাঠামোর অধীনে নিজ কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের বাজার রয়েছে
যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, এমনি ফার্ম কিন্তু যেখানে এটা প্রবৃদ্ধির তত্ত্ব যেখানে আলোচনা করা হচ্ছে সেখানে বাজার কাঠামোটা হচ্ছে সমজাতীয় বা একই রকম বাজার। গড় ব্যয় অবস্থার মাধ্যমে দক্ষতা পরিমাপ করা হয়, অর্থাৎ যে ফার্মের গড় ব্যয়টা সবচেয়ে কম থাকবে সেই ফার্মে প্রবৃদ্ধি জনিত অর্জিত ফার্ম বলে আমরা বিবেচনা করব। ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। আমরা সবসময় জানি যে ফার্ম মুনাফা অর্জনের উদ্দেশ্যেই তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে এইসব শর্তের প্রেক্ষিতে যদি আমরা ডাউনি প্রবৃদ্ধি তত্ত্ব আলোচনা করি তাহলে দেখি যে উন্নত কারিগরি প্রক্রিয়া ব্যবহারের তারতম্যের ফলে বিভিন্ন ফার্মের কিন্তু দক্ষতার মধ্যে পার্থক্য দেখা যায়। অর্থাৎ যে ফার্ম তার উদ্ভাবনী ক্ষমতা যত আগে বা যত আগের সেটা প্যাটেন্ট আকারে সংরক্ষণ করতে পারে বা গোপন রাখার পাশাপাশি সার্বিক কাজকর্ম যথেষ্ট নৈপুণ্য অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে, তার দক্ষতা তত বেশি হবে। সেক্ষেত্রে কি হবে, অধিক দক্ষ ফার্ম কম দক্ষ ফার্মের বাজার শেয়ারটা দখল করে নেবে। আর ডাউনির মধ্যে যে বড় ফার্মগুলো অত্যাধুনিক প্রযুক্তি কারিগরি কৌশল ব্যবহার করে কিন্তু তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে, যেটা ছোট ফার্ম পারে না। কাজেই তাদের মুনাফার হার বেশি হয়, আর এই মুনাফার কারণে অতিরিক্ত অর্থসংস্থান হয়, আর এই অতিরিক্ত অর্থসংস্থানের কারণে তারা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা অর্জন করে। কাজে বড় ফার্মগুলো তাদের উৎপাদন পণ্য ক্রয়ে কিন্তু ক্রেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ভোক্তাকে আকর্ষণ করার জন্য তারা পণ্যের দাম কমিয়ে দিতে পারে। আবার এটাও হতে পারে যে চমকপ্রদ বিজ্ঞাপন, সেলস প্রমোশন ইত্যাদি উপায়ের মাধ্যমে কিন্তু অদক্ষ ফার্মগুলোকে বাজার থেকে বিতাড়িত করতে পারে বা তাড়িয়ে দিতে পারে। কাজে তার মতে ফার্ম যতক্ষণ পর্যন্ত চাহিদা রেখার স্থিতিস্থাপক অংশে পণ্যের দাম নির্ধারণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত দাম কমিয়ে তারা পণ্যের চাহিদা বাড়ানোর জন্য ক্রেতাদের আকৃষ্ট করবে। অর্থাৎ ভোক্তার হার বাড়িয়ে বাজার যদি সম্প্রসারণ করতে চায় তাহলে কি হবে, ফার্মের মুনাফার হার বেশি হয় বলে তার উৎপাদন ক্ষমতা কিন্তু সে বাড়াতে পারে, ফলে তার কি হয়, গড় ব্যয় কিন্তু কম হয় এবং পণ্যের দামও কমে যায়। এভাবেই তার মূল কথাটা হচ্ছে যে এভাবেই দক্ষ ফার্ম অদক্ষ ফার্মকে বাজার থেকে বিতাড়িত করে। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে ডাউনির প্রবৃদ্ধি তত্ত্বকে ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই যে ও এক্স অক্ষে আমরা প্রবৃদ্ধির হার বা ওজি, জি জিরোতে আমরা দেখিয়েছি ওজি, আবার ও ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে আমরা দেখাই মুনাফার হার বা পাই। এখানে আমরা একটা রেখা দেখাচ্ছি যে সিজিসি, অর্থাৎ এটাকে আমরা বলছি সামর্থ্য সম্পর্কিত প্রবৃদ্ধি রেখা বা ক্যাপাসিটি গ্রোথ কার্ভ। আর আমরা আবার আরেকটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এমজিসি, যেটাকে আমরা বলছি বাজার প্রবৃদ্ধি রেখা বা মার্কেট গ্রোথ কার্ভ। আর এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ ক্যাপাসিটি গ্রোথ কার্ভ এবং মার্কেট গ্রোথ কার্ভ দুটো পরস্পরকে ছেদ করছে। এখানে জি ইকুয়াল টু পাই অর্থাৎ প্রবৃদ্ধি ইকুয়াল টু মুনাফার শর্ত কিন্তু পূরণ হচ্ছে। তাই এই বিন্দুই হচ্ছে ফার্মের প্রবৃদ্ধি হারের কাম্য অবস্থা। এই বিন্দুতেই কাম্য প্রবৃদ্ধির হার, এটা হচ্ছে জি জিরো, যেটা আমরা দেখাচ্ছি জি জিরো দিয়ে। এই বিন্দুতে কাম্য প্রবৃদ্ধির হার জি জিরো এবং মুনাফার হার হচ্ছে কাম্য মুনাফার হার হচ্ছে পাই জিরো। এভাবেই ডাউনি তার প্রবৃদ্ধি তত্ত্বকে ব্যাখ্যা করেছেন। এবার আমরা দেখি যে আমরা আগেই চিত্রের ব্যাখ্যা দিয়েছি, এখন আমরা দেখি এই তত্ত্বে কিছু সমালোচনা রয়েছে। কোনো তত্ত্বই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে না। আমরা এখানেও দেখি সেই সমালোচনা, অর্থাৎ ডাউনির প্রবৃদ্ধি তত্ত্ব সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদরা তার সমালোচনা করে বলেছেন যে প্রথমত বলেছেন যে এ তত্ত্বে ব্যবস্থাপনাগত বাধা শর্তকে বিবেচনা করা হয়নি। বাস্তবে ব্যবস্থাপনাগত বাধা শর্ত কিন্তু ফার্মের প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিরাট একটা প্রতিবন্ধকতা।
বাজার প্রতিবন্ধকতা বহুধাকরণ প্রসঙ্গ এখানে স্থান পায়নি, অর্থাৎ এখানে যে বাজারের যে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, তারপর বহুধাকরণ যে প্রক্রিয়াটা রয়েছে, যার কারণে একটা ফার্ম কিন্তু ঠিকই প্রবৃদ্ধির পথে এগিয়ে যায়, যা এই তত্ত্বে আলোচনা করা হয়নি। ফার্মের প্রবৃদ্ধির জন্য এই তত্ত্বে উদ্ভাবনকে একটা অন্যতম কৌশল হিসেবে বিবেচনা করা হয়েছে, যা পর্যাপ্ত নয়। টিকে থাকার কৌশল হিসেবে উদ্ভাবন ঠিক আছে, কিন্তু বাস্তবে দক্ষ অগ্রসর ফার্মগুলো উদ্ভাবনী প্রক্রিয়াকে সীমিতভাবে ব্যবহার করার ফলে তত্ত্বটি সংকীর্ণ তত্ত্বে পরিণত হয়েছে। এই তত্ত্বে বলা হয়েছে যে তুলনামূলক অদক্ষ ফার্মগুলো টিকে থাকার জন্য তার উদ্ভাবন শুরু করবে। বাস্তবে দক্ষ ফার্ম কি বসে থাকবে? তারাও একই প্রক্রিয়া অনুসরণ করতে পারে। আর এই তত্ত্বে বলা হয়েছে ফার্মের মূল উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ, কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ ছাড়াও ফার্মের আরও কিন্তু উদ্দেশ্য রয়েছে, যেগুলো ডাউনে বিবেচনা করেননি। এরপর আমরা দেখি ফার্মের প্যানরোস এর প্রবৃদ্ধি তত্ত্ব মডেল। প্যানরোস 1959 সালে দ্য থিওরি অফ গ্রোথ অব দ্য ফার্ম গ্রন্থে ফার্মের প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য প্রদান করেছেন। প্রবৃদ্ধি অব দ্য গ্রোথ এই বইয়ে তার প্রবৃদ্ধি সম্পর্কে বলেছেন, যেটা শিল্প অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচনা করা হয়। প্যানরোস ফার্মকে প্রশাসনিক কাঠামোভিত্তিক সম্পদ উৎপাদনশীল একটি একক হিসেবে বিবেচনা করেন। ফার্ম মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে পরিচালিত হয়, আর সেই মুনাফা প্রাপ্তির জন্য কার্যক্রম সম্পর্কে সে অভিহিত থাকে এবং কার্যক্রম বাস্তবায়নে সে সমর্থ হয় বলে তিনি মনে করেন। প্যানরোস মুনাফা তত্ত্ব প্রাপ্তি এবং মুনাফা অর্জনযোগ্য কার্যক্রম এই সংক্রান্ত বিষয়গুলোকে বিবেচনা করেন উৎপাদনশীল সুযোগ হিসেবে। এই সুযোগের মাত্রার দ্বারা ফার্মের প্রবৃদ্ধি কিন্তু প্রভাবিত হয়, আর এই সুযোগের মাত্রার যে ফার্মের সুযোগটা বেশি থাকে তার কিন্তু তার প্রবৃদ্ধির পথটা বেশি মসৃণ হয়। আর এই উৎপাদনশীল সুযোগ প্রাপ্তির পথ যদি মসৃণ না হয়, পথে যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। কাজেই উৎপাদনশীল সুযোগ সীমিত হলে যেমন প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে, এই প্রবৃদ্ধি কিভাবে সীমিত হয় সেটাও কিন্তু সেই পথটাও প্যানরোস ব্যাখ্যা করেছেন। তিনি তার তত্ত্বে কিছু নির্দেশনাও দিয়েছেন, দিক নির্দেশনাও দিয়েছেন। ফার্মের প্রবৃদ্ধি কোন দিকে অগ্রসর হবে তার ব্যাখ্যা দিতে গিয়ে প্যানরোস বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রণোদনার কথা বলেছেন এবং ব্যবস্থাপনাগত বাধার কথা উল্লেখ করেছেন। বাহ্যিক প্রণোদনা বলতে উনি বুঝেছেন চাহিদা বৃদ্ধি, কৌশলগত উদ্ভাবন, বাজার ব্যবস্থার পরিবর্তন, যা বাজারে ফার্মের প্রতিযোগিতার শক্তি বাড়ায়, তাকেই বাহ্যিক প্রণোদনা হিসেবে চিহ্নিত করেছেন। বাহ্যিক বাধা বলতে উনি বুঝিয়েছেন শিল্প প্রবেশে বাধা, অপরাপর ফার্মের প্রতিযোগিতা, এগুলোকে উনি বাহ্যিক বাধা বলেছেন। উপাদানের দুষ্প্রাপ্যতা, এগুলোকে উনি বাহ্যিক বাধা বলেছেন। আর আভ্যন্তরীণ যে প্রণোদনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে উৎপাদনশীল সেবা, ফার্মের অপরাপর মৌলিক ক্ষমতা, যা ফার্মের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে, সেগুলোকে উনি বলেছেন। আর অভ্যন্তরীণ বাধা বলতে উনি বলেছেন ব্যবস্থাপনাগত সেবার যে অপ্রতুলতা, সেটাকেই উনি অভ্যন্তরীণ বাধা বলে উল্লেখ করেছেন। কাজে প্যানরোজের মতে যে আভ্যন্তরীণ এই বাহ্যিক প্রণোদনা এবং বাধার আপেক্ষিক শক্তির উপরেই কিন্তু ফার্মের প্রবৃদ্ধির ধরন এবং তার গতি প্রকৃতি নির্ভর করে। তো আমরা দেখলাম যে ফার্মের যে বিভিন্ন ধরনের বাধাগুলো রয়েছে এবং প্রতিবন্ধকতাগুলো রয়েছে। কাজে যে ফার্ম এই বাধাগুলোকে কাটাতে পারে এবং তার যদি যে প্রণোদনা, বিভিন্ন অভ্যন্তরীণ প্রণোদনাগুলো যদি ফার্মে বজায় থাকে, তাহলে সেই ফার্ম কিন্তু প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে। আর তিনি বলেছেন যে বহুধাকরণের মাধ্যমে ফার্মের প্রবৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু ফিরে আসে। এক পণ্যের সীমিত চাহিদার বাধাকে বহুধাকরণ দ্বারা কাটিয়ে ওঠা যায়, কাজে ফার্মের প্রবৃদ্ধি স্বাভাবিক পথে এগিয়ে যায়।
বহুদাকরণ ছাড়াও ফার্ম হতে পারে একীভূতকরণ বা মার্জারের মাধ্যমে ফার্মের প্রবৃদ্ধি হতে পারে। কাজেই ফার্মের বহুদাকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যা পেনরোজ উল্লেখ করেছেন। পেনরোজের এই তত্ত্বের বিষয়টি অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ সংযোজন হলেও তারও কিছু সমালোচনা রয়েছে। প্রথমে আমরা দেখি পেনরোজ তত্ত্বের যেসব চলকের কথা বলেছেন সেগুলো বেশিরভাগই অর্থনৈতিক, অর্থাৎ এই অর্থনৈতিক চলক সংখ্যাগত পরিমাণগতভাবে মূল্যায়ন করা খুবই কঠিন। পেনরোজ তার বক্তব্যে ফার্মের প্রবৃদ্ধি অর্জনের বেলায় আর্থিক ও অপরাপর বাহ্যিক বাধাকে অবজ্ঞা করেন, যেটা যুক্তিযুক্ত নয়। কারণ বাস্তবে দেখা যায় ফার্ম তার অর্থের অভাবে বা অপরাপর বাজার বাধার কারণে নিজের পরিধি সম্প্রসারণ করতে পারে না। পেনরোজ প্রবৃদ্ধি তত্ত্বের সমালোচনা করতে গিয়ে অধ্যাপক ম্যারিস উল্লেখ করেছেন যে পেনরোজের তত্ত্ব প্রবৃদ্ধির একটি খণ্ডিত বা আংশিক বিশ্লেষণ। আর ম্যারিস মন্তব্য করেন যে পেনরোজের তত্ত্বকে ফার্মের প্রবৃদ্ধি সংক্রান্ত অর্থনৈতিক তত্ত্ব না বলে বরং ফার্মের প্রবৃদ্ধি সংক্রান্ত সাংগঠনিক তত্ত্ব বলা উচিত। আর পেনরোজের বক্তব্য প্রবৃদ্ধির তত্ত্বের বিশ্লেষণ খুবই জটিল প্রকৃতি, যা সহজে বিশ্লেষণ করা যায় না। তারপরে উপরে সমালোচনা থাকার পরেও বলা যায় যে ফার্মের প্রবৃদ্ধি অর্জনের প্রক্রিয়া ও প্রতিবন্ধকতা বিশ্লেষণে পেনরোজের এই বক্তব্য কিন্তু শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আমরা দেখি ফার্মের প্রবৃদ্ধি সংক্রান্ত ম্যারিসের প্রবৃদ্ধি তত্ত্ব। অধ্যাপক ম্যারিস ফার্মের প্রবৃদ্ধি সম্পর্কে 1963 সালে এ মডেল অব দ্য ম্যানেজারিয়াল এন্টারপ্রাইজ তার এই গ্রন্থে ফার্মের প্রবৃদ্ধি সম্পর্কে তার সুচিন্তিত বক্তব্য বা মতামত ব্যক্ত করেন। তার মূল বক্তব্যের মধ্যে আমরা দেখি যে ম্যারিস কর্পোরেট ফার্মের প্রসঙ্গ এখানে তুলে ধরেছেন। এখানে কর্পোরেট ফার্ম বলতে বলা হয়েছে যে শেয়ার ক্রেতাদের মালিকানাধীন কিন্তু ব্যবস্থাপকদের দ্বারা পরিচালিত আর নিয়ন্ত্রিত ফার্মকে এখানে বলা হচ্ছে কর্পোরেট ফার্ম। শেয়ার ক্রেতারা ফার্মের মালিক হিসেবে তাদের বিনিয়োগ হতে সর্বোচ্চ প্রাপ্তি লাভ করতে চায়, আর ব্যবস্থাপকরা চায় তাদের স্বার্থ সংরক্ষণ বা স্বার্থ সর্বোচ্চকরণ করতে। ব্যবস্থাপকদের স্বার্থ নির্দেশিত হয় হলো উচ্চতর বেতন, বোনাস, তাদের মর্যাদা, প্রতিপত্তি ইত্যাদি অর্জনের মাধ্যমে। আর ম্যারিস মনে করেন যে এসব কিছুর সাথে ফার্মের প্রবৃদ্ধির কিন্তু পজিটিভ একটা রিলেশন আছে। ম্যারিসের প্রবৃদ্ধি তত্ত্বে ধরে নেওয়া হয় যে ফার্মের ব্যবস্থাপকরা চায় তার প্রবৃদ্ধির হার বাড়াতে, আর ক্রেতারা চায় যে শেয়ার ক্রেতারা তাদের বিনিয়োগ থেকে তার মূলধনী লাভ বাড়াতে। ব্যবস্থাপকরা ফার্মের প্রবৃদ্ধি বাড়াতে চাইলে এক পর্যায়ে মুনাফা কমে যাবে এবং শেয়ারের মূল্য কমে যাবে। যদি ফার্মের মুনাফাযোগ্য শেয়ারের মূল্য হ্রাস পায় তাহলে ম্যানেজার আর অন্যান্য কর্মচারীদের চাকরির নিরাপত্তা বাধাগ্রস্ত হয়। এমতো অবস্থায় ব্যবস্থাপকদের চাকরিচ্যুতিরও সম্ভাবনা দেখা দেয়। অতএব শেয়ার হোল্ডারদের ন্যূনতম আয় প্রাপ্তির নিশ্চয়তা কিন্তু থাকতে হবে। শেয়ার হোল্ডারদের ন্যূনতম আয় বজায় রেখেই কিন্তু ফার্মের প্রবৃদ্ধি ঘটাতে হবে। আর এই শেয়ার বাজারের মূল্যবান ফার্মের প্রবৃদ্ধির তাহলে প্রধান অন্তরায়। তাই ন্যূনতম মুনাফা প্রাপ্তি বজায় রেখে ফার্মের প্রবৃদ্ধির হার বাড়ানোর ক্ষেত্রে ম্যারিস তার তত্ত্বে নিরাপত্তা বাধা শর্ত বিবেচনা করেন, কারণ এর দ্বারা শেয়ারের হোল্ডারদের মুনাফার নিরাপত্তা, ফার্মের ব্যবস্থাপকদের চাকরির যে নিরাপত্তা বিধানের ব্যবস্থা থাকে। কাজেই ফার্মের প্রবৃদ্ধির উপর এই যে ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট বা আর্থিক বাধা শর্ত, এটা কিন্তু নির্দেশিত বা দেখা যায়। তাহলে আমরা যদি ফার্মের এই ম্যারিসের প্রবৃদ্ধি তত্ত্বটা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমরা এখানে OX অক্ষে দেখাচ্ছি প্রবৃদ্ধির হার এবং OY অক্ষে আমরা দেখছি মুনাফার হার দেখতে পাচ্ছি। OP হচ্ছে মুনাফা নির্দেশক রেখা এবং OGS হচ্ছে যোগান প্রবৃদ্ধি রেখা। আর GD1, GD2 এবং GD3 হচ্ছে চাহিদার প্রবৃদ্ধি তিনটি
ভিন্ন অবস্থা G1, G2, G3 বিন্দুতে চাহিদার প্রবৃদ্ধির 3টি ভিন্ন অবস্থার সাথে অর্জনযোগ্য সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। যদি ফার্ম মুনাফা সর্বোচ্চকরণ করতে চায় তাহলে চাহিদার প্রবৃদ্ধির সাথে সংশ্লিষ্ট সর্বোচ্চ অর্জনযোগ্য মুনাফা এই P1, P2 এবং P3 বিন্দুতে নির্দেশিত হবে তার সর্বোচ্চ অর্জনযোগ্য মুনাফা। এভাবেই ম্যারিস তার মডেলে চাহিদার প্রবৃদ্ধি, যোগানের প্রবৃদ্ধি এবং মুনাফার হার এবং প্রবৃদ্ধি হারের মধ্যে সম্পর্ক দেখিয়েছেন। তাহলে ম্যারিস তার মূলধন বা মুনাফার হারের সাথে চাহিদার প্রবৃদ্ধির একটা ঋণাত্মক বা বিপরীত সম্পর্ক দেখিয়েছেন। তাই মূলধন বা মুনাফার হার যত বাড়বে চাহিদার প্রবৃদ্ধি ততই কমবে। ফার্মের প্রবৃদ্ধি এবং চাহিদার প্রবৃদ্ধির মধ্যে যেহেতু সমমুখী সম্পর্ক, তাই ফার্মের চাহিদার প্রবৃদ্ধি এবং মূলধন থেকে প্রাপ্ত হারের মধ্যে বিপরীত সম্পর্ক দেখা যায়। কাজেই আমরা এই জিনিসটাই আমরা চিত্রে দেখতে পেলাম। আমরা তারপরে দেখি যে ম্যারিসের যে প্রাপ্তির হার বা মুনাফার হারের সাথে ফার্মের যে প্রবৃদ্ধির হারের সম্পর্ক রয়েছে, এটা ব্যাখ্যা করতে গিয়ে আর ম্যারিস যে তত্ত্বটা দিয়েছেন তা শিল্প অর্থনীতিতে অনেক অবদান রাখলেও সেটাও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। তাহলে আমরা দেখে নিই যে তার তত্ত্বের কী কী সমালোচনা রয়েছে। সর্বোচ্চ প্রবৃদ্ধি এবং সর্বোচ্চ মুনাফা প্রাপ্তি যে উনি বলেছেন, এটা একই সাথে সর্বোচ্চ নাও হতে পারে বা একই সাথে অর্জিত হয় না। মালিক পক্ষ কিছু সুযোগ ছেড়ে দিয়ে মূলধন প্রবৃদ্ধিকে গুরুত্ব দিতে পারে, আর ম্যারিস সেই গুরুত্ব প্রদানের উপযুক্ত কারণ নির্দেশ করতে ব্যর্থ হয়েছেন। এই তত্ত্বের দাম এবং উৎপাদন ব্যয় কিন্তু ধরে নেওয়া হয়েছে, দাম এবং উৎপাদন ব্যয় পর্বত্য, কিন্তু তিনি আয় এবং ব্যয় নির্ধারণের প্রসঙ্গটা এড়িয়ে গিয়েছেন তার বক্তব্যে। এই তত্ত্বে প্রতিযোগিতার বিষয়টি একদমই আলোচনা করা হয়নি। এই তত্ত্বে ভোগ্যদ্রব্য উৎপাদন বাজারজাতকরণে প্রযোজ্য হলেও মূলধনী দ্রব্য উৎপাদনের ফার্মের বেলায় এটা উপযুক্ত নয় বলে সমালোচকরা যেটা বিবেচনা করেছেন। আর ফার্মের একীভূতকরণের মাধ্যমে বাজার কেন্দ্রীকরণের বিষয়টি এখানে কিন্তু আলোচনা করা হয়নি। দাম এবং উৎপাদন ব্যয় যেহেতু প্রদত্ত ধরেছেন, কাজেই তাকেই প্রক্রিয়া নির্ধারিত হবে দাম এবং উৎপাদন ব্যয়, সেটাও কিন্তু উনি এখানে নির্ধারণ করতে পারেননি। এই তত্ত্বে উনি দেখিয়েছেন যে নতুন নতুন উদ্ভাবনে যে প্রবৃদ্ধি অর্জিত হয় সেটা কিন্তু দীর্ঘমেয়াদে ব্যর্থ হতে পারে। আর এই তত্ত্বটা ভোগ্যদ্রব্য যেটা প্রস্তুতকারী ফার্মগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই তত্ত্বটা প্রযোজ্য হয়। কাজেই আমরা দেখতে পেলাম যে ম্যারিসের প্রবৃদ্ধি তত্ত্ব অনেক সমালোচনা থাকা সত্ত্বেও মডেলে এই অবদানগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। ম্যারিস মডেলের মূল উপাদান হলো ফার্মের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থসংস্থান নীতি বিবেচিত হয়, যেটা অবশ্যই বাস্তবসম্মত। আর ম্যারিস তত্ত্বে ফার্মের মালিক এবং ব্যবস্থাপকদের যৌথ উদ্যোগ এবং সর্বোচ্চকরণের প্রয়াস লক্ষ্য করা যায়। তাই এই সঠিক সর্বোচ্চকরণের প্রেক্ষিতে শিল্পের কল্যাণ অর্জনের প্রচেষ্টা এই মডেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরা হয়। এখন আমরা দেখব ফার্মের বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে আন্তঃসম্পর্কের প্রকৃতি বা ইন্টার রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অবজেক্টিভস অফ ফার্ম। আমরা জানি ফার্মের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, যেমন সেই উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা একটা জানি যে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ, তারপর ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণ, ফার্মের প্রবৃদ্ধি সর্বোচ্চকরণ। এই প্রধান তিনটি উদ্দেশ্য নর্মালি আমরা আলোচনা করেছি এই চ্যাপ্টারে। এই সকল উদ্দেশ্য নির্ভর করে কিন্তু ফার্মের মালিকানা, ব্যবস্থাপনা বা আয়তনের উপর যেটা নির্ভর করে সেটা এই উদ্দেশ্যগুলোর উপর নির্ভর করে। প্রশ্ন হলো ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ, বিক্রয় সর্বোচ্চকরণ, প্রবৃদ্ধির সর্বোচ্চকরণ, এই তিনটের মধ্যে কোনটা বেশি
গুরুত্বপূর্ণ বা কোন উদ্দেশ্যটি বেশি গুরুত্বপূর্ণ বা তিনটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা। অবশ্যই এই তিনটার মধ্যে রিলেশন রয়েছে। ফার্মের সাথে জড়িত প্রধান দুটি পক্ষ রয়েছে, যেমন মালিক পক্ষ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মালিক চায় যে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ করতে, আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চায় দীর্ঘমেয়াদে নিজের সকল আর্থিক সুবিধাদি অর্জন সহ সকল স্বার্থ বজায় রাখা। তাহলে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ করতে চাইলে, অর্থাৎ মালিক পক্ষের চাওয়া পূরণ করতে হলে ফার্মের বিক্রয় বাড়ানো, ফার্মের প্রবৃদ্ধি হার বাড়ানোর দরকার। অর্থাৎ ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ উদ্দেশ্য অপর দুটি উদ্দেশ্যের সাথে কিন্তু সম্পর্কিত। ফার্ম মুনাফা সর্বোচ্চকরণ করতে পারলে তার পক্ষে নিজের ভবিষ্যৎ উৎপাদন, পণ্যের বাজারজাতকরণ, প্রবৃদ্ধি অর্জন সহ বিভিন্ন পরিকল্পনা সুষ্ঠুভাবে প্রণয়ন করতে পারবে এবং বাস্তবায়ন করা সহজ হবে। তাহলে একটি ফার্মের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করা কিন্তু অনেক জটিল এবং বিতর্কিত বিষয়। কারণ কোনো ফার্ম তার আভ্যন্তরীণ বাহ্যিক বিষয়গুলো, যে বিভিন্ন বাধা বা সুযোগ বা প্রণোদনা রয়েছে, তার ভিত্তিতে কিন্তু উদ্দেশ্য বা বিষয়গুলো নির্ধারণ করে এবং তার ভিত্তিতে দক্ষতার সাথে নিজেকে পরিচালনা করার চেষ্টা করে। কাজে ফার্মের তিনটে উদ্দেশ্যই কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং পরস্পর নির্ভরশীল। এই সবগুলো উদ্দেশ্যকেই গুরুত্ব সহকারে অর্জন করার চেষ্টা করতে হবে। তারপরেও বলা হয় যে এক এক উদ্দেশ্য বিবেচনা করলে মুনাফা সর্বোচ্চকরণ উদ্দেশ্য হলো সর্বাধিক অগ্রাধিকার পাওয়ার যোগ্য। কারণ ফার্ম মুনাফা সর্বোচ্চকরণ চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বিক্রয় আয় সর্বোচ্চকরণ এবং প্রবৃদ্ধি সর্বোচ্চকরণ করা সম্ভব হবে। কাজে আমরা দেখতে পাই যে এই তিনটি উদ্দেশ্যই পরস্পরের সাথে আন্তনির্ভরশীল, পরিপূরক এবং সম্পর্কযুক্ত। এরা পরস্পরের কিন্তু বিকল্প নয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে দেখতে পেলাম যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অবজেক্টিভস অব দ্য ফার্মগুলো, অর্থাৎ আমরা যে উদ্দেশ্যগুলো দেখেছি, ফার্মের বিভিন্ন উদ্দেশ্য, প্রবৃদ্ধি সর্বোচ্চকরণ, বিক্রয় সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ, এই সবগুলো মডেলগুলো আমরা বিভিন্ন অর্থনীতিবিদরা এই উদ্দেশ্যগুলোর উপরে বিভিন্ন মডেল প্রদান করেছেন, যেগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি। তাহলে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে ফাইনালে তোমরা অনেকগুলো প্রশ্ন পাবে। গুরুত্বপূর্ণ মডেলগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে বাড়িতে। আর নেক্সট ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনায় ফিরে আসব। সেই পর্যন্ত তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। সবার কাছে আল্লাহ হাফেজ।